সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুল আলম স্যার। সবাইকে ফুলেল শুভেচ্ছা। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অর্থাৎ একাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা পরিচিত হই। আমার ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। শামসুল আলম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। তাহলে আমাদের মূল পড়াতে চলে যাই সরাসরি। আমাদের আজকের পাঠ অর্থাৎ চতুর্থ অধ্যায়ের বিষয় হচ্ছে ই গভর্নেন্স ও সুশাসন। ই গভর্নেন্স ও সুশাসন। তোমরা জানো, ইতিপূর্বে তোমাদের সাথে আমাদের দ্বিতীয় অধ্যায়ে সুশাসন বিষয়ে পাঠ্যসূচি ছিল, সেটি আমাদের আক্কাস স্যার ক্লাস নিয়েছে তোমাদের সাথে। তাহলে এই সুশাসনের সাথে তোমরা পূর্বেই পরিচিত হয়েছ, কিন্তু নতুন একটি বিষয় তার সাথে সম্পৃক্ত হয়েছে, সেটি হচ্ছে ই গভর্নেন্স। তাহলে আজকে আমরা যা যা শিখব, আমাদের শিখন ফল যা থাকবে সেটি হচ্ছে ই গভর্নেন্স কি। অর্থাৎ ক্লাস শেষে তুমি যে জিনিসগুলো বলতে পারবে সেটিকে আমরা বলছি শিখন ফল। তাহলে আমরা কমপক্ষে বা ন্যূনতম পক্ষে এই তিনটি বিষয় আমরা আজকে ক্লাস শেষে সবাই বলতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি ই গভর্নেন্স পড়াতে যাই বা পড়তে যাই বা বোঝাতে চাই তোমাদের, তাহলে আমাদেরকে বুঝতে হবে ই গভর্নেন্স। গভর্নেন্স হচ্ছে শাসন বা শাসন পদ্ধতি, আর ই অর্থ হচ্ছে ইলেকট্রনিক্স। তার আগে আমরা সংজ্ঞা দেখার আগে কিছু ইমেজ দেখে নেই। দেখো, তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটি দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে গভর্নেন্সের সাথে প্রযুক্তির সম্পৃক্ততা কেমন হবে। আরো কিছু ছবি আছে, তোমরা দেখো। প্রযুক্তিগত এই ছবিগুলো দেখে তোমরা আসলে বুঝতে পারতেছো যে শাসন ব্যবস্থার সাথে তথ্য প্রযুক্তির একটা সম্পৃক্ততা হয়েছে। অর্থাৎ আগে যে ধরনের শাসন ব্যবস্থা ছিল, যেখানে সরাসরি উপস্থিত হয়ে সকল কিছু করা লাগতো, এখন তোমরা জানো যে আমাদের দেশ নয়, সারা পৃথিবী মহামারী করোনার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে শাসন ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভরতা। তো সেই জায়গাতে আমরা শাসন ব্যবস্থার সাথে আইসিটির যে সম্পৃক্ততা ঘটেছে, সেই প্রক্রিয়াকেই আমরা বলবো ই গভর্নেন্স। তোমরা দেখতে পাচ্ছ যে ঘরে বসে শিক্ষার্থীরা কিভাবে পড়াশোনা করতে পারছে, তার কিছু ইমেজ আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঘরে বসে কিভাবে চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে, চিকিৎসা সেবা কিভাবে পাওয়া যাচ্ছে তার একটি ইমেজ আমি তোমাদেরকে দেখাচ্ছি। গবেষণার ক্ষেত্রে যে প্রযুক্তির ব্যবহার, সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি। ডিজিটাল অফিসও তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ কেউ অফিসে বসে আইসিটি নির্ভর কাজ করছে, আবার কেউ অফিস অবকাঠামোর বাইরে বসে নিজের মতো জায়গায় বসে, অর্থাৎ নিজের ইচ্ছে মতো যেখানে খুশি থেকে ইন্টারনেটের সাথে সম্পৃক্ত হয়ে তার অফিস সে করছে। এই ইমেজটি দেখে তোমরা আশা করি বুঝতে পারছো যে এটি ই গভর্নেন্সের একটি ইমেজ। অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সরকার প্রধান, যিনি তার অফিসে বসে বাংলাদেশের প্রতিটি জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তার দিক নির্দেশনা প্রদান করছেন, যে যত তড়িৎ গতিতে সম্ভব সরকারি সেবা এবং
আইনের শাসন প্রতিষ্ঠায় করণীয় বিষয়গুলো দ্রুত করা যায়, দ্রুত থেকে আরো দ্রুততর সময়ে করা যায়। পাশের ইমেজটি দেখে বুঝতে পারছো যে আমাদের মাননীয় সরকার প্রধান অন্যান্য দেশের সরকার প্রধানদের সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সম্পৃক্ত হয়েছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলার জন্য, যেটাকে আমরা বলছি ই গভর্নেন্স। অর্থাৎ গভর্নেন্সটা যখন আইসিটি নির্ভর হয়ে যাচ্ছে, গভর্নেন্সটা যখন ইলেকট্রনিক্স হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি ই গভর্নেন্স। এবারে আমরা সংজ্ঞাতে যাব ই গভর্নেন্স আসলে কাকে বলে বা ই গভর্নেন্সের সংজ্ঞা কি। ই গভর্নেন্স, জাতিসংঘ ই গভর্নেন্স সম্পর্কে যেটি বলেছে, সরকারি তথ্য ও নাগরিকের যাবতীয় তথ্য ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর ব্যবস্থাই হলো ই গভর্নেন্স। তোমরা এই সংজ্ঞাটি দেখে বুঝতে পারছো যে আমি একটু আগেই প্রথম দিকে তোমাদের কিছু ইমেজ দেখিয়েছি। দেখো, সেখানে আমরা ইন্টারনেটের তথ্য প্রদানের, আদান প্রদানের উপকরণ সমূহ দেখিয়েছি। অর্থাৎ যেই উপকরণগুলো দিয়ে একজন মানুষ থেকে অথবা একটি পরিবার থেকে অথবা একটি সমাজ থেকে অথবা একটি রাষ্ট্র থেকে তথ্য অন্য রাষ্ট্রে, অন্য সমাজে, অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে, সেই প্রক্রিয়া যখন শাসন ব্যবস্থার সাথে সম্পৃক্ত হয়ে যায়, সেই শাসন ব্যবস্থাকেই আমরা বলছি ই গভর্নেন্স। তাহলে জাতিসংঘ যে সংজ্ঞা প্রদান করেছে, দেখো সেখানে বলা হচ্ছে জনগণের নিকট পৌঁছানোর ব্যবস্থাই হচ্ছে ই গভর্নেন্স। অর্থাৎ সরকার প্রধান যে দিক নির্দেশনা দিয়ে থাকেন, বাংলাদেশের প্রতিটি জেলায় যারা দায়িত্বে আছেন, অর্থাৎ ডিসি মহোদয় যারা আছেন, তারা যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কোনো দিক নির্দেশনা পেয়ে তড়িৎ গতিতে জনগণের নিকট সেটি পৌঁছে দেন, সেই প্রক্রিয়াকে আমরা বলছি ই গভর্নেন্স। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ সরকার যখন কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তটি মাঠ পর্যায়ে জনগণের নিকট পৌঁছে দেওয়ার জন্য সরকারের যে কর্মকর্তা বা কর্মচারীরা স্থানীয় পর্যায়ে রয়েছে, তারা সেটি বাস্তবায়ন করে থাকে। এরপরে আমরা দেখব ইউরোপীয় কাউন্সিল কি বলেছে। অর্থাৎ ই গভর্নেন্স সম্পর্কে ইউরোপীয় কাউন্সিলের সংজ্ঞাটি আমরা দেখব। ই গভর্নেন্স বলতে বুঝিয়েছেন তারা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সরকার ও জনগণের মধ্যে যোগাযোগ স্থাপন। দেখো, সরকার এবং জনগণের মাঝে সেতু বন্ধন করে হচ্ছে সরকারি কর্মকর্তারা। সেই সরকারি কর্মকর্তারা যখন প্রযুক্তির সহায়তা নিয়ে কাজটি করে থাকেন, সেটিকে আমরা আসলে বলবো ই গভর্নেন্স। অর্থাৎ সরকার তার সকল সেবা পৌঁছে দেওয়ার জন্য কাদের কাছে পৌঁছাবে? জনগণের কাছে। কোথায়? স্থানীয় পর্যায়ে। অর্থাৎ সারা দেশে স্থানীয় পর্যায়ে জনগণের মধ্যে, জনগণ এবং সরকারের মধ্যে যখন যোগাযোগ স্থাপন হবে প্রযুক্তির মাধ্যমে, সেটিকেই আমরা বলছি ই গভর্নেন্স। এরপরে দেখো, গণতান্ত্রিক উপায়ে শাসক কর্তৃপক্ষের সকল কার্য সম্পাদন ও ইলেকট্রনিক পদ্ধতিতে জনসেবা করা। অর্থাৎ সরকার যে সেবাগুলো করবে জনগণকে, স্বাস্থ্য সেবা, শিক্ষা সেবা, আরো যে সেবাগুলো আছে, কৃষি সেবা, কৃষি তথ্য প্রদান, যেই সেবাগুলো আছে সেগুলো অবকাঠামোগত সেবা, যেই সেবাগুলো জনগণের খুবই প্রয়োজন, সেই সেবাগুলো যখন সরকার বা কর্তৃপক্ষ ইলেকট্রনিক পদ্ধতিতে জনগণের নিকট পৌঁছে দেয়, তখন সেটাকে আমরা বলছি ই গভর্নেন্স। এখানে সরকার ও জনগণের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন ও জনসেবার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহারের প্রতি জোর দেওয়া হয়েছে। তোমরা বুঝতেই পারছো এই কথাগুলোর মূল কথা হচ্ছে জনগণ এবং সরকার সবাই একটি ছাতার অধীনে চলে আসে। একটি ছাতা বলতে একটি কাঠামো বা অবকাঠামোর মধ্যে চলে আসে, যেই অবকাঠামোর মধ্যে আইসিটি নির্ভর পণ্যগুলো, গুরুত্বপূর্ণ
বা আইসিটি নির্ভর উপাদানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানে আমরা বলি স্মার্টফোন, মানে যে বিষয়গুলো তোমার জরুরি, ইন্টারনেটের সম্পৃক্ততা এবং স্মার্টফোন। শুধু স্মার্টফোনই না, ল্যাপটপ হতে পারে, কম্পিউটারও হতে পারে, আরো অন্যান্য ডিভাইস যা আছে সেগুলো, যেগুলো দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যায়, সেই সব কিছু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান। এরপর আমরা বলছি বিশ্ব ব্যাংক কি বলছে। বিশ্ব ব্যাংক বলছে ই গভর্নেন্স বলতে সরকারি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির, দেখো তথ্য প্রযুক্তির, তার তথ্য প্রযুক্তির ভিতরে আবার কি, নেটওয়ার্ক, ইন্টারনেট, মোবাইল ফোন। অর্থাৎ আমি তোমাদেরকে কিছু ইমেজ দেখিয়েছিলাম, দেখো সেখানে নেটওয়ার্কের টাওয়ার ছিল, ইন্টারনেটের কানেকশনের সিম্বল বা লোগো ছিল, মোবাইল ফোন ছিল। এই জন্য বলা হচ্ছে সরকারি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির, তাহলে তথ্য প্রযুক্তির কোন কোন বিষয়, নেটওয়ার্ক, ইন্টারনেট, মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে জনগণ, ব্যবসায়িক পক্ষ এবং সরকারের অন্যান্য বিভাগের মধ্যে যোগাযোগের সক্ষমতাকে বোঝায়। অর্থাৎ সরকার, জনগণ, ব্যবসায়িক শ্রেণী, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে যোগাযোগের যে সক্ষমতা, সেই সক্ষমতা কোন সক্ষমতা, যেই সক্ষমতা নেটওয়ার্ক, ইন্টারনেট, মোবাইল বা প্রযুক্তি নির্ভর সক্ষমতা, সেটিকে বলা হয় ই গভর্নেন্স। আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে ই গভর্নেন্স কি। এরপর আমরা দেখব ইউনেস্কো এ সম্পর্কে কি বলছে। ইউনেস্কো বলেছে ই গভর্নেন্সের সংজ্ঞায় সরকার হলো রাষ্ট্রের রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক ব্যবস্থাপনা। অর্থাৎ তারা সরকার সম্পর্কে বলছে সরকার রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে, অর্থনৈতিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে, প্রশাসনিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে নাগরিকের অধিকার ও দায়িত্ববোধ এবং আইনগত প্রশ্ন। আর ই গভর্নেন্স হলো এসব কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দক্ষতার সাথে দ্রুত ও স্বচ্ছভাবে জনগণ এবং অন্যান্য সংস্থাকে সরকারের প্রশাসনিক তথ্য সরবরাহ করা। এই সকল কথার মূল কথা হচ্ছে সরকার এবং জনগণের মাঝে প্রযুক্তি নির্ভর যোগাযোগ সক্ষমতা, প্রযুক্তি নির্ভর যোগাযোগ সক্ষমতা, অর্থাৎ যেটিকে আমরা প্রথমেই দেখেছি যে খুব সংক্ষেপে সংজ্ঞা। এরপরে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম উনি বলেছেন ওই দেশের প্রেক্ষাপটে গভর্নেন্স বলতে বুঝিয়েছেন আর কি স্বচ্ছ, নিশ্চিত ও গ্রহণযোগ্য অবাধ তথ্য প্রবাহ সৃষ্টির মাধ্যমে সরকারের বিভিন্ন বিভাগের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা ও নাগরিকদের বৈধ সেবা দেওয়ার উৎকৃষ্ট উপায়ই হলো ই গভর্নেন্স। অর্থাৎ সরকার তার কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করে তথ্য প্রবাহর সম্প্রসারণ করে বা তথ্য প্রবাহকে আরো অবাধ করে বিভিন্ন বিভাগের মাধ্যমে বিভিন্ন বিভাগের মাধ্যমে জনগণকে যে উত্তম সেবা দেওয়ার পদ্ধতি অবলম্বন করে সেটি হচ্ছে ই গভর্নেন্স। এরপরে দেখো থমাস এফ গর্ডন একজন বলেছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি তথা ইন্টারনেট ব্যবহার করে রাষ্ট্রীয় সেবা উন্নয়নের পদ্ধতি হলো ই গভর্নেন্স। তোমরা দেখতে পাচ্ছ রাষ্ট্রের যে সেবা সেটির উন্নয়নের পদ্ধতি, সেটি উন্নয়ন করতে হবে কিসের উপর ভিত্তি করে, তথ্য প্রযুক্তির উপর ভিত্তি করে। তাহলে তথ্য প্রযুক্তি উপর নির্ভর করে রাষ্ট্রের সেবা সমূহকে দ্রুত, স্বচ্ছতার সাথে গ্রহণযোগ্যভাবে জনগণের কাছে পৌঁছানোর পদ্ধতিকে বলা হচ্ছে ই গভর্নেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো ই গভর্নেন্স আসলে কি। তাহলে আমরা তোমাদেরকে আজকের ক্লাসে যেটা বোঝাতে চাচ্ছি আমি সেটি হচ্ছে গভর্নেন্স আগে বুঝতে হবে, তারপরে আমরা ই গভর্নেন্স বুঝবো। তো গভর্নেন্স বলতে আমরা সেটাই বুঝছি শাসন পদ্ধতি। তাহলে একটি দেশের মধ্যে সরকার যেই প্রক্রিয়ায়
জনগণের সাথে তার সম্পর্ক স্থাপন করে, সেই প্রক্রিয়াকে আমরা বলেছি গভর্নেন্স বা শাসন পদ্ধতি। সেই প্রক্রিয়ার মধ্যে বা সেই সম্পর্ক স্থাপনের মধ্যে সরকার বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করে থাকে, সেটা অর্থনৈতিক, রাজনৈতিক, আইনগত, এই বিষয়গুলো। আরো অন্যান্য অনেক বিষয় আছে যেই বিষয়ের উপর সরকার জনগণের সাথে সম্পর্ক রয়েছে, সরকারের সাথে জনগণের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটি আমরা যদি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে দেখব সেই সম্পর্কের মূল কথা হচ্ছে সরকার জনগণকে সেবা প্রদান করবে, সরকার জনগণকে সেবা প্রদান করবে, আর জনগণ সরকারকে কি করবে? সমর্থন করবে, অথবা জনগণ নির্বাচনে ভোটের মাধ্যমে সরকারের বৈধতা প্রদান করবে। এই প্রক্রিয়াতে সরকার কত দ্রুততম সময়ে স্বচ্ছতার সাথে জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের কাছে সেবাগুলো পৌঁছে দিবে, সেই প্রক্রিয়াটি হচ্ছে আমরা বলছি ই গভর্নেন্স। সেই প্রক্রিয়াকে আমরা বলছি ই গভর্নেন্স। তাহলে এখন আমরা দেখব ই গভর্নেন্সের প্রক্রিয়া বা ধাপ সমূহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ই গভর্নেন্স করতে গেলে যে জিনিসগুলো লাগবে সেটি হচ্ছে কম্পিউটার উপকরণ, নেটওয়ার্কিং, অনলাইনের উপস্থিতি, অনলাইনের মিথস্ক্রিয়া। তোমরা বুঝতে পারছো যে কম্পিউটার উপকরণ লাগবে, অর্থাৎ স্মার্টফোন লাগবে, তার কম্পিউটার লাগবে, তার পাশাপাশি নেটওয়ার্ক লাগবে, তার পাশাপাশি ইন্টারনেট লাগবে, যেটাকে আমরা বলছি অনলাইনের উপস্থিতি, এবং অনলাইনের সাথে তোমার যে সম্পৃক্ততা সেটিও থাকতে হবে। এরপরে আমরা দেখব ই গভর্নেন্সের বৈশিষ্ট্য। ই গভর্নেন্সের বৈশিষ্ট্যের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে ই গভর্নেন্স আসলে কি জনগণকে সেবা দিবে, সেই সেবাগুলো কোন কোন ক্ষেত্রে কি কি ভাবে দেবে এখানে তোমরা দেখতে পাচ্ছ। নাগরিক সেবা প্রদান, সরকারের কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা সৃষ্টি, সরকারি কাজ সহজীকরণ, সরকারিভাবে একটি কেন্দ্রীয় ডেটাবেজের নিরাপদ ইন্টারনেটের ব্যবস্থা, রাষ্ট্রীয় ই মার্ট স্থাপন, দ্রুত গতিতে কাজ সম্পন্ন, ডিজিটাল গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরি, প্রযুক্তি নির্ভরতা, সঠিক তথ্য পাওয়ার নিশ্চয়তা, তথ্যের অবাধ প্রবাহ, লাল ফিতার দৌরাত্ম্য। আর এই বিষয়গুলো হচ্ছে ই গভর্নেন্সের লাল ফিতার দৌরাত্ম্য হ্রাস মানে কমানো। যে লাল ফিতার দৌরাত্ম্য মানে তোমরা জানো অফিসে সময় ক্ষেপণের যে প্রক্রিয়া সেটিকে আমরা বলছি লাল ফিতার দৌরাত্ম্য, এবং সেটি যখন কমানো হয় দ্রুত কাজ হয়, অর্থাৎ অফিসের ফাইলগুলো দ্রুত প্রসেসিং হয় বা প্রক্রিয়াকরণ হয় এবং খুব দ্রুত সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছে যায়, সেই প্রক্রিয়াগুলোকে আমরা বলছি ই গভর্নেন্সের বৈশিষ্ট্য। অর্থাৎ ই গভর্নেন্স এই জায়গাগুলোতে কাজের ক্ষেত্রে আরো দ্রুততর করে থাকে। ই গভর্নেন্সের সেবা সমূহ, সেবা কি কোন কোন ক্ষেত্রে হয়? আসলে ই গভর্নেন্স এখন সকল ক্ষেত্রেই সেবা প্রদান করে থাকে। অফিসের সকল ধরনের কাজের ক্ষেত্রে বা ব্যবস্থাপনা আমরা যদি বলি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, অনলাইন ভর্তি ও ফর্ম পূরণের ক্ষেত্রে, পরীক্ষার ফলাফল তৈরির ক্ষেত্রে বা দেওয়ার ক্ষেত্রে, ডিজিটাল লাইব্রেরির ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, অর্থাৎ বর্তমানে শাসন ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রেই আমরা জানি প্রযুক্তি নির্ভরতা আরো বৃদ্ধি পেয়েছে, অথবা আমরা যদি অন্যভাবে বলি প্রযুক্তির নির্ভর শাসন ব্যবস্থা আরো গতিশীল হয়েছে, সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আজকের ক্লাসে আশা করি তোমরা বুঝতে পেরেছো ই গভর্নেন্স কি এবং ই গভর্নেন্সের বৈশিষ্ট্য কি, বা ই গভর্নেন্স কোন কোন ক্ষেত্রে সেবা দিয়ে থাকে। তাহলে আমি যদি এখন প্রশ্ন করি তোমাদেরকে ই গভর্নেন্স কি, আশা করি উত্তর দিতে পারবে। ই গভর্নেন্সের বৈশিষ্ট্য তোমরা বলতে পারবে, এবং ই গভর্নেন্স প্রক্রিয়া বা ধাপসমূহ অর্থাৎ কোন প্রক্রিয়ায় ই গভর্নেন্স সম্পূর্ণ হয়ে থাকে সেটিও আশা করি তোমরা উত্তর দিতে সক্ষম হবে। আজকের ক্লাসে সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমি শামসুল আলম। আগামী ক্লাসে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সে পর্যন্ত সুস্থ থাকবে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।